এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। তো চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। গলার অবস্থা দেখতে দিন দিন খুব খারাপ হচ্ছে। দেখো ভয়েসগুলো যে দিচ্ছি না ঠিকঠাক, জানি না তোমরা আমার সাউন্ডগুলো শুনতে পারছো কিনা। এত পরিমাণে গলার অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে। সেই বিকেলটা পেয়ে সন্ধ্যা হতে না হতেই শুরু হয়ে যায়, না হলে সকাল থেকে কিন্তু আবার বেশ ভালোই থাকি। দুবেলা করে কিন্তু আদা দিয়ে চাও খাচ্ছি, তারপরেও না গলাটা আমার আর ঠিকঠাক হচ্ছে না। এক তো বাড়িতে ওষুধ খেয়ে ঠিকঠাক করেছিলাম, আর বাড়ি থেকে বেড়াতে এসে সেই তো ঠান্ডা খেয়ে আবারও গলার 12টা বেজে গেল। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট। আমি এদিকে এখন কাপড়গুলো মেলে দিলাম, আর এই যে দেখো এবারে বিছানাপত্র তুলে নিচ্ছি। বাবুও ঘুম থেকে উঠে পড়লো। আমাদের বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মা না, ওই যে সকাল সকাল মার আগেও ঘুম থেকে উঠার অভ্যাস, এখনও উঠে পড়ে। রাত্রিবেলায় কিন্তু আমাদের কাজ বাজ হয়ে যায়। এখন আমরা আসলাম, আমরা করে রাখি, না হলে মাও যখন একা থাকে মাও কিন্তু করে রাখে রাত্রিবেলার কাজ টাজ। তো মা করে রাখলেও না, তারপরও সকাল সকাল উঠে বুঝে গোবর ছেটা দেওয়া, উঠোন ঝাড় দেওয়া। আর আমাদের এখানে সাপ্লাইটাও তাড়াতাড়ি চলে আসে, জানো তো, সে 6টা 10-15 মধ্যে চলে আসে। আমাদের ওইখানে তো আবার একটু লেট করে আসে। এত সকাল সকাল আসলে দেখবে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয়, আর আমারও এখন ঘুমটা একটু তাড়াতাড়ি কিন্তু ভেঙে যায়। তো যাই হোক, এদিকে দেখো এবারে এই বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটাকে গুছিয়ে এবারে এই র্যাকটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি সাইড ফাইডগুলো। সেদিন তো যখন ঝাড় দিয়েছিলাম তখন পুরো একদম সমস্ত কিছু নামিয়ে যা যা দরকার নয় সেগুলো ফেলে দিয়ে যেগুলো দরকারি প্রয়োজনীয় জিনিস এগুলো রাখলাম। তো সাইড ফাইডগুলো ভালো করে একটু মুছে নিয়েছি, নিয়ে কতগুলো কাপড় পরলো, তো এগুলোকে এবারে ভিজিয়ে রাখবো। সকালবেলা যতটা পারি কান মাথাকে ঢেকে রাখি যাতে আমার ঠান্ডাটা না লাগে। তারপরেও বুঝতে পারি না, অত করে রেখেও তারপর আমার কেন জানি এরকমটা হয়। প্রত্যেক দিনই কিছু কিছু করে কাপড় ভেজানো হচ্ছে যাতে বাবুর কষ্ট না হয়, বাবুর এগুলোকে পরে কাচতে না হয়, না হলে তো কাউকে নিয়ে কাউকে দিয়ে এগুলো কাচাতে হয়। তো যাই হোক, আমার বোন ভিজিয়ে রাখলে আমি এদিকে কেচে দেবে, আমি এখন ভিজিয়ে রাখলাম ও কেচে দেবে, এরকমটা করি। ও রান্নার মধ্যে, ও আসার পর তো ও রান্নার মধ্যে যাচ্ছে, তো ও রান্নার মধ্যে থাকলে আমি এদিকে বাইরের কাজগুলো টুকিটাকি করি। এখন বাজে 8টা 7, তো এবারে লাগবো সংসারের কাজে। আর বিছানাপত্র গুছানো হয়ে গেছে। পেছনের রুমটা আমি গুছিয়েছিলাম, আর আমার বোন সামনের রুমটা গুছিয়েছে। আর কয়েকটা কাপড় চোপড় ছিল, দেখলে ওগুলো ভিজিয়ে নিয়েছি, হালকা পাতলা যেগুলো, ওগুলো ঠিকঠাক করে না পাততে পারবে না, তো তাই জন্য এগুলো ভেজানো হয়ে গেছে। আর বাদ বাকি কাপড় চোপড় তো ধোয়া হয়েছে, আর যে ইয়েগুলো থাকবে 1-2টা জিনিস ওগুলো বাবু পরে করবে। তো যাই হোক, আমাদের টিফিন এখনও হয়নি, টিফিন করব, শুধু মুখটা ধুয়ে আসলাম। তো এবারে শুরু হবে কাজবাজগুলো। আর বললামই 2 ঘরে গুছানো আছে, পরে ভালো করে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব। ঘরগুলোর মধ্যে যেন পাকা ঘর হলে দেখবে না মুছলে যেন একটা বালি বালি, আর আমাদের এখানে এত পরিমাণে ধুলো, তার জন্য আরও এই অবস্থাটা হয়। আর এই যে দেখো আমার বোনের ছেলেরও কিন্তু মুখ ধোয়া কমপ্লিট। তো চলো এবার টিফিন টিফিন করি, আর এদিকে কাজেও লেগে পড়ি। এদিকে আমাদের যাওয়ার সময়ও চলে আসছে, আর বেশি দিন নেই এখানে। তো চলো, কালকে এই জন্য একটু বিকালে ঘুরে আসলাম। আজকেও দেখি একটু বেরোতে পারি কিনা, না হলে তো কদিন যাবত আসার পর থেকে না বাড়ি থেকে বেরোনি হয় না ইয়ে করে। তো কালকে একটু ঘুরে এসেছিলাম। কাল রাত্রিবেলায় কেন জানি আমার ঠিকঠাক ঘুমটাও হয়নি, না হলে আসার পর থেকে কী যে আমার ঘুম, একদম এক ঘুমে একদম পুরো সকাল হয়ে যায়। আর কালকে কেন জানি ঘুমটা ঠিকঠাক ধরতে চাইছিল না, এই অবস্থা। তো চলো, শেষে আবার ঘুমিয়েছিলাম। এদিকে দেখো এবার এখন বসে পড়লাম সবজিপাতি কাটতে। সবজিপাতি এমনিতেও কেটে নিয়েছে, তো এদিকে আমি আলু পেঁয়াজ রসুন এগুলোকে এখন কেটে দিচ্ছি। তো দেখবে কাটাকুটিটা থাকলে না রান্নাটাও কিন্তু ঝটপট হয়ে যায়, না হলে একা হাতে কাটা বাটা রান্না করা ওগুলো কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। তো 2 বোন তো অনেকদিন বাদে কিন্তু আমরা একসাথে এসে থাকছি, না হলে 2 বোনের আমাদের একসাথে আর থাকা হয় না। কি হয় বলো তো, যেহেতু 2 বোন একসাথে আসলাম অনেকগুলো কাজও করে দিতে পারছি মাকে, কারণ ও যদি ঘরে দিয়ে রান্নাবান্না করে আমি বাইরের কাজগুলো কিন্তু করতে পারছি, টুকিটাকি কাজগুলো। আর না হলে তো একা আসলে তো ওই রান্নাবান্নার দিকে থাকলে এগুলো আর করা করতে পারি না বাইরের কাজগুলো। আর বিশেষ করে মা অসুস্থ হওয়ার পর থেকে এগুলো আমাদের করতে হয়, না হলে মা সুস্থ থাকলে তো তোমাদেরকে বলতাম আমি বাড়িতে এসে আমাদের কোনো কাজই ছিল না, শুধু ওই মামিদের বাড়িতে যেতাম, বৌদিদের বাড়িতে যেতাম, মা রান্না করে রাখতো, খাওয়া দাওয়া করতাম, এই আমাদের চলতো। তারপর মাকে নিয়ে বিকেলবেলা এবার ঘুরতে যেতাম, ওই যে আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যেতাম,
এটা চলতো। কিন্তু মা অসুস্থ হওয়ার পর থেকে পুরো আমাদের বাড়ি থেকে এসে আমাদের সংসারের কাজে বাজে হাত দিতে হয়। কি বলো তো, মনটা তো মানে না, সবসময় মাকে করতে হয়, বাবুকে করতে হয়, একা একা যেহেতু মা পারে না এগুলো করতে। তো ভাবি কি যে না, যতদিন থাকি মাকে একটু কাজে হেল্প করে দিয়ে যায়, একটু কাজ কমিয়ে দিয়ে যায়, তো সেটাই না ভাবি। তো এদিকে দেখো কয়েকটা কাপড় চোপড়, ওই যে ড্রেসিং টেবিলের কাপড়, তারপর আমাদের আলমারিটার কাপড়, তো এগুলোকে একটু ধুয়ে কেচে দিয়ে যাচ্ছে। না হলে ঠিকঠাক করে ওগুলো তো আর বাবু পাততে পারবে না, মাও ঠিকঠাক করে পাততে পারবে না। তো তাই জন্য ভাবলাম কি যে না, কেচে ধুয়ে দিই। তো ওরা তো পেতে রাখে, এবং তো 14 মাসে আসলাম একসাথে, তো ওইগুলো করা হচ্ছে না। হলে যতটুকু পারে ওরা তো নিজেরাই কিন্তু করে রাখে। তো যাই হোক, এদিকে দেখো বাবুর শার্ট, তারপর মার একটা কাপড়ও আছে। তো এগুলো ওই যে ভিজিয়ে রাখাতে কিন্তু ভালো হয়েছে, দেখবে সকাল সকাল ভিজিয়ে নেওয়াতে এখন যদি কেচে দিই তাহলে দেখবে মানে রোদে কিন্তু শুকিয়েও যাবে। আর এখন যা পরিমাণে রোদ দিই, বুঝতে তো পারো কি পরিমাণে গরম দিয়েছে, আর গরমের সেই পরিমাণে রোদ। তো সেই কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে, এবার বলটার মধ্যে নিয়ে ধুয়ে নেব। রাত্রে যদি ভিজিয়ে রাখতাম তাহলে সকালবেলায় তো সাপ্লাইটা আসে, তখন কেচে দিতে পারতাম। তো রাত্রিবেলায় আর ভিজিয়ে নিই, ভাবলাম কি যে এইটুকুনি কাপড়। আর কি বলো তো, অনেক সময় বাবু কি করে, রাত্রিবেলায় ভিজিয়ে রাখলে আমরা ঘুম থেকে ওঠার আগে আগে বাবু দেখবে উঠে এগুলোকে কেচে দেবে। তো তাই ভাবলাম কি যে না, রাত্রিবেলায় ভিজিয়ে রাখবো না, ওগুলো সকালবেলায় ভিজাবো, আমরা কেচে দেবো। আর এদিকে তারপর মামিদের বাড়িতে চলে আসলাম বাটি দেওয়ার জন্য। আর এই দিকে এসে দেখি মামি আবার উনুনের মধ্যে রান্নাও বসিয়ে দিয়েছে। উনুনের কাঠের জেলের রান্না কিন্তু বেশ টেস্ট হয়। মামি এদিকে আজকে রান্না করবে লাউ দিয়ে নাকি মাছের মাথা দিয়ে। তো মামিকে এটাই বলছিলাম। আর আসলে না মামিদের বাড়িতে এসে তো সেই গল্প করবো, কথা বলবো, এটা আমাদের হয়ই। আর তারপর এদিকে দেখো এখন চলে আসলাম আমাদের বাড়ি থেকে যে নদীটা তোমাদেরকে বলেছিলাম দেখাবো, এটা তো মামিদের বাড়ির পেছনে কিন্তু নদীটা। তো দেখো মামি এদিকে কুমড়ো ক্ষেত, লাউ ক্ষেত লাগিয়েছে, কি সুন্দর সুন্দর দেখো কুমড়ো ক্ষেত, এর পাশেই কিন্তু নদীটা। দুদিন যাবত স্নানও করছি এখানে, যেহেতু আমার ঠান্ডাটা লাগছে, কলের জল দিয়ে করছি না, তো নদীতে এসে কিন্তু স্নানটাও করছি। তখন তো আর মোবাইলটা আনি না, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। একটা সময় এই নদীতে কত না স্নান করতাম। তো যাই হোক, এদিকে দেখো লাউ গাছে আবার কুমড়োও ধরে আছে। তো মানে কুমড়োর বীজও লাগিয়েছে, তো কুমড়োটার চারও আছে, লাউটাটাও, তাই একসাথে কিন্তু ধরছে। জানো তো, আগে যখন আমরা একসাথে সব বান্ধবীরা মিলে নদীতে স্নান করতে আসতাম, সেই যে আমাদের কি গল্প গল্প করে করে আমাদের সময় কাটিয়ে নিতাম। আর যখন একটা লেট হয়ে যেত, সেই মা তো নদীর এখানে এসে ডাক মারতো যে কেন আসছি না বাড়িতে, আজকে বাড়িতে আসলে পিঠা দেবে, এরকমটা বলতো। সে কত স্মৃতি যে মনে পড়ছে। আর দেখলেই গাছে কি সুন্দর কুমড়োও ধরে আছে। তো জানি না এই কুমড়োটা মিষ্টি হবে কিনা। আমার না আবার জুমের কুমড়োটা বেশ ভালো লাগে, একদম মিষ্টি মিষ্টি হয়। আর এই যে দেখো নদীটা, ওই যে নদীর ওই পাশটা দিয়ে বসে স্নান করতাম, মানে কতটা সময় যে নদীর মধ্যে কাটাতাম, জলের মধ্যে এসে পড়ে থাকতাম। তারপর যখন দিন দিন বড় হতে যাচ্ছি, যেই মানে 12-এ উঠলাম, তারপর থেকে আমার নদীতে স্নান করা বলতে পারো কমে গেছে। তারপর থেকে বাড়িতেই স্নান করতাম। তো যাই হোক, নদীর সাথে অনেকটা স্মৃতি জড়ানো। ছোটোবেলায় কত স্নান করতাম, কত বাবুর সাথে এসে স্নান করতাম, বান্ধবীরা মিলে স্নান করেছি, মায়ের সাথে এসে স্নান করেছি, কত স্মৃতি যেটার মধ্যে আমার জড়ানো। আর দেখো গাছে কি সুন্দর লাউ ধরেছে। মামি সেদিন কিন্তু আমাদের লাউ দিয়েছিল, অনেকগুলো লাউ ধরে আছে জানো তো গাছে। চলো, অনেকটা সময় হয়ে গেল আসলাম যে, কারণ 2টা রিলসও বানিয়েছিলাম। আর বাড়িতে এসে এদিকে দেখছি ওই যে শুটকি মাছের বড়া করা হবে। এটা তো এতটা ভালো লাগে বাবুর হাতে খেতে। তো বাবু ওইদিকে ঠিকঠাক করে পাতার মধ্যে বেঁধে দিচ্ছে। আমরা যেহেতু 2 বোন বেশি পছন্দ করি, তাই দেখো কতগুলো বানিয়েছি। কি জানো তো, মা বাবার মতো মনে হয় পৃথিবীতে কেউই হয় না। দেখবে মানে খেয়াল রাখার মানে জন্য, বা তোমার একটা সুখ দুঃখ, একটা কষ্টতে যে কষ্ট পাবে, সব কিছুতে দেখবে মা বাবার মতো কেউই হয় না। তুমি কোনটাকে পছন্দ করবে, কোনটা কি, সব কিছুতে যেন মা বাবার ইয়ে থাকে। ওই যে বাপের বাড়ি থেকে আসার পর থেকে কোনটা আমরা খেয়ে পছন্দ করি, কোনটা ভালোবাসি, প্রত্যেক দিন বাবু শুধু আমাদের বলে বলে যাচ্ছে কোনটা খাবো কোনটা না, সেই করছে। মাও আগে এরকম করতো, কোনটা খেয়ে পছন্দ করে বাবুকে বলে দিত, রান্না করে রাখতো। এখন তো মা এগুলো পারে না, কিন্তু বাবু কিন্তু সেই সবসময় এটা করছে। আর বিয়ের পর বলতে পারো মা বাবার পর যদি কেউ হয়, সেটা হলো গিয়ে নিজের স্বামী। মানে আমি যেটা মনে করি আমার দিক থেকে, মানে পৃথিবীতে সবচেয়ে আপন, পৃথিবীতে সবচেয়ে ইয়ে হলো গিয়ে মা বাবা। মা বাবার উপরে কিন্তু কেউই হয় না। মানে যদি বলতে পারো আমাদের কষ্ট বোঝার সব দিকের মা বাবার মতো কেউই হয় না। তোমার ভুল হলেও মা বাবা দেখবে তোমাকে এটা ইয়ে করে নেবে, কিন্তু অন্য কারোর কাছে ভুল করলেও সেটার কিন্তু ইয়ে হয় না, অনেকটা কথা শুনতে, অনেকটা ইয়ে করতে হয়। তো মা বাবার মতো কেউ হয় না, তোমার খেয়াল রাখা বলো সব কিছুতে। আর মা বাবার পর হলো গিয়ে যে মানুষটা, সেটা হলো গিয়ে নিজের হাজব্যান্ড। আমি আমার যেটা লাইফ দিয়ে বুঝি। তো মা বাবা তো আছে, সাথে আমার পাশাপাশি আমার হাজব্যান্ডও আছে, যেটা আমি আমার লাইফ দিয়ে বুঝতে পারছি, জানতে পারছি যে না, যেরকম আমার বিয়ের পর থেকে দেখছি আমার পছন্দ অপছন্দ, আমার কোনটা ভালো লাগা কোনটা খারাপ লাগা, সব কিছুতে ও দেখি মানে খেয়ালটা রাখে। তো যাই হোক চলো,
এদিকে দেখো এবারে ঘর তোরও কিন্তু গুছিয়ে নিচ্ছি। আমার বোন আসার পর থেকে ও রান্নার দিকে, আর আমি হলাম গিয়ে ঘর গোছানোর দিকে। আমার তো ঘর গোছাতে টোছাতে বেশ ভালোই লাগে, আর ও আবার একটু রান্নাবান্নাটা বেশ বেশি পছন্দ করে। ও যে এরকম 4-5 পদ মিলিয়ে রান্না করতে পারে, আমি অতগুলো পদ আবার একসাথে রান্না করতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো পেছনের রুমের কাপড়টাও ধুয়েছিলাম, তো এটাকে পেপার পেতে তারপরে এই কুটো কাটিগুলো সবগুলো একসাথে গুছিয়ে গাছিয়ে রাখবো। কি বলো তো বন্ধুরা, ভালো শ্বশুরবাড়ি পাওয়াটা কিন্তু ভাগ্যর ব্যাপার না, কিন্তু ভালো হাজব্যান্ড পাওয়াটা কিন্তু অনেকটা ভাগ্যর ব্যাপার। দেখবে সব ক্ষেত্রে একটা মেয়ে যদি ভালো শ্বশুরবাড়ি পায়, সেটা কিন্তু মেয়েটার ভাগ্য না। ভালো হাজব্যান্ড পেলে মানে যদি পাই, তাহলে গিয়ে কিন্তু ভাগ্য। ভালো হাজব্যান্ড পেলে তাহলে দেখবে সব কিছু যেন তোমার সব কিছু বদলে যায়, সব কিছু তুমি করতে পারবে। কিন্তু ভালো শ্বশুরবাড়ি যদি তুমি ভালো হাজব্যান্ড না পাও, তাহলে তোমার কোনো কিছুতেই যেন হয় না, মনের সব চাহিদাও পূর্ণ করতে পারবে না। তোমার সেই মানে কি বলবো, তোমাদের ঠিকঠাক বোঝাতে পারছি না। তো যাই হোক, আমি মনে করি একটা মেয়ের জীবনে এরকমটাই, ভালো হাজব্যান্ড পাওয়াটা খুব দরকার, যে তোমার মা বাবার পরে তোমার যেন খেয়াল রাখে, তোমার সব দিকে করে, এটাই আমি মনে করি। তো যাই হোক, চলো ভগবানকে এটাই প্রার্থনা করি, ভগবান যেন পৃথিবীর সব মা বাবাকে সুস্থ রাখে, ভালো রাখে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। বয়সগুলো দিচ্ছি, আর কি বলো তো, আমাদের বাড়ি যাওয়ার সেই সময়টা তো এগিয়ে আসছে, তো সেই কথাগুলো মনে হলে যেন মানে খুব কষ্ট পাচ্ছে। কারণ কি বলো তো, এবারের মতো না আমি এতদিন যাবৎ বাপের বাড়িতে থাকিনি, তারপর আবার 2 বোন এসে একসাথে, 2 বোনের আমাদের একসাথে থাকা হয় না, ওর সুবিধা হলে আমার সুবিধা হয় না। আর বাড়িতে এসে তো আমি ওই সংসার করে থাকতে পারিই না, 1-2 দিনের জন্য আসলাম, এতটুকুই, না হলে এতদিন যাবৎ না থাকতেই পারি না। বাড়িতে গিয়েও দেখবে যখন কাজটা শেষ করে বসবো, সেই মনে পড়বে। আর মা বাবার তো বুঝতেই পারো, খালি বাড়ি, ওদের তো যখন আমরা আসি খুব খুশি হয়, যখন আমরা চলে যাই মানে ভাবো তো পারে না, শুধু কান্না করে। পুরুষ মানুষ দেখবে সহজে কিন্তু চোখে জল পেলে না, আর সব মানে চোখে জল পেলে না, আর সহজে কান্নাও করতে পারে না, কিন্তু ওদের মন দেখে কিন্তু বোঝা যায়। বাবু যখন সেদিন বলছিলাম বাড়ি চলে যাবো, বাবু বলছিল এখন যেতে হবে না, আর যেন 7-8 দিনের মতো থেকে যায়, এরকমটা বলছিল। এই কথাটা মনে করে যেন বাবু কিরকম একটা মানে কাঁদো মানে ভাব হয়েছে মনটা। তো যাই হোক, এখন কষ্ট পেয়েও নিজের কষ্টকে মনে মানিয়ে রাখতে লাগবে, কারণ সেই তো সংসার, শ্বশুরবাড়িতেও যেতে লাগবে, আমার সংসারও যে ফিরতে হবে, এটা প্রত্যেকটা মেয়েরই এরকম হয়। আমার মারও একদিন এরকম হয়েছিল, সেই মন চাইলেও মার মানে যে মায়ের কাছে গিয়ে থাকবে, ওইটা পারতো না, নিজের সংসারের চিন্তা করে। তো আমাদেরও এরকম মানে মায়ের করতে লাগবে, এদিকে নিজের সংসারের দিকেও করতে লাগবে, বলো। তো যাই হোক, চলো অনেক করে নিয়েছি, আমার মনটাও পুরো যেন কীরকম হয়ে গেছে কথাগুলো যে ভাবছি, তাই। তো যাই হোক, চলো এদিকে দেখো আমার বোন এখন আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, ক্যামেরাটা করে দিচ্ছে। ওর ছেলে আবার মোবাইল নিয়ে বসলো এখন, ওকেও মোবাইল দিচ্ছে না, বলছে একটুখানি দেখবে। তো ওকে বললাম আমাকে ভিডিও শ্যুটটা করে দেওয়ার জন্য, আমি তো আর লম্বা যে আমার ক্যামেরা স্ট্যান্ডটা ওটা আনিনি, তাই। আর এদিকে মার শাড়িগুলো সেলাই করবো, আঁচলগুলো তো আমাদের পাড়াতেই নিয়ে যাব। শাড়ি, তারপর মার ব্লাউজ কয়েকটা আমি হাতে সেলাই করে দিয়েছি, আবার কালকে কয়েকটা দোকান থেকে এনেছি, ওগুলো সেলাই করতে হবে। আর এদিকে বাবুর 2টা রয়েছে, লুঙ্গি রয়েছে, তো ওগুলোও সেলাই করতে দিয়ে দিয়েছি। আর এই কাপড়গুলো এখন নিয়ে যাব সেলাই করার জন্য। তো যাই হোক, তারপর 2 বোনেতে মিলে সেলাই করার জন্য দিয়ে আসলাম। এদিকে 2 বাড়িতে আবার বসে গল্প গুজব করলাম, করিনি এখনো, মানে শাড়িগুলো নিয়ে যাব। তোমাদের দেখো কি উল্টো পাল্টো বকছি, শাড়িগুলো নিয়ে যাব, আলমারি থেকে বের করে রাখলাম। এদিকে বোনের ছেলে এখন খেয়ে নিচ্ছে, আর দেখো গড়দুর পুরো গুছানো কমপ্লিট। এবারে কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর 2 বোনেতে মিলে গেলাম কাপড়গুলো দেওয়ার জন্য টেলারি বাড়িতে, আমাদের পাড়াতে। ওইখান থেকে এসে 2 বাড়িতে গিয়ে গল্প টল্প করলাম, ওইখানে বিয়ের পর আর যাওয়াই হয়নি। তো সেই মানে মা অসুস্থ হওয়ার পর না, বাড়িতে আসলে শুধু বাড়িতেই থাকি, কোথাও যে যাবো এটার আর সময় পাই না। তো যাই হোক, তারপর তো এসে স্নান টান করতে করতে আমাদের 2:30। আর এই যে দেখো আজকে আবার অন্যদিন ঘুরেও চলে আসলো, 2 দিনের যাবৎ আগরতলা থেকে ঘুরে আসলো। তো ও সে মানে আমাদের বাড়িতে এসেই বলছে যে পিসিমণি তোমরা আছো কিনা, এরকমটা বলছে। তো ওদের সাথে কথা বলছিলাম, তারপর তো বিকেলের খাওয়া দাওয়া, তারপর মা এদিকে সন্ধ্যা পুজো দিল, দিয়ে এই যে দেখো এখন সন্ধ্যাবেলা একটু চা করে নিলাম আমাদের 3 জনের জন্য। তো এখন চাটা খাবো, চাটা খেয়ে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে চলে আসলাম শুতে। বললাম না, বাপের বাড়ি ভারী মজা, বাপের বাড়ির আনন্দের ভাগ যেন মানে আনন্দের আর বাপের বাড়ির মতো সুখ কোথাও গেলে পাবো না, সেই রকম। ভিডিও কখন করছি না সেটাই ভুলে যাই। তো এখন শুতে চলে আসলাম, বোন আর বোনের ছেলে এখন বিছানায় শুয়ে পড়লো, মা বাবাও শুয়ে পড়লো, আমি এখন মোবাইলটা চার্জে লাগিয়ে শুয়ে পড়বো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করবো।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, অনেক অনেক ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে সাথে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই, গুড নাইট।